আজ আপনাদের বলবো আমার লেখা প্রতিবেদন। আরজিকর কাণ্ডে নিয়ে পরপর যে প্রতিবেদন আমি লিখেছি সেটা আজকের আপনাদের সামনে তুলে ধরব। খুন হয়ে গেছে একজন ডাক্তার, তাও আবার দেশের সবচেয়ে নিরাপদ মহানগর বলে পরিচিত কলকাতায় একটি এলিট সরকারি মেডিকেল কলেজের ভিতরে। নিহত ডাক্তার একজন মেধাবী তরুণীও বটে। কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর আরজিকর মেডিকেল কলেজে তিনি ছিলেন এমডি দ্বিতীয় বর্ষের পড়ুয়া। সেখানে এমার্জেন্সি বিভাগে 4 তলার চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হলে পাওয়া যায় তার নিথর দেহ। শুক্রবার সকালে পাওয়া গেলেও খুনের ঘটনা আগের রাতে ওই তরুণীর চিকিৎসক ছাত্রীকে নিছক হত্যাই করা হয়নি, তার উপর সংগঠিত হয়েছে আরও একাধিক নৃশংস অপরাধ। তার যে কোনো একটি ঘটনায় সত্যতার ভিত কাঁপিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। পুলিশি তদন্তে প্রকাশ, বৃহস্পতিবার রাতে ওই তরুণী ডিউটিতে ছিলেন, সঙ্গে ছিলেন স্নাতকোত্তর শ্রেণীর আরও 4 পড়ুয়া। তারা সকলেই ডাক্তার। রাতে অনলাইন অর্ডারে খাবার আনিয়ে তারা ডিনার সারেন। রাত 2:30 নাগাদ বাকি 4 জন সেখান থেকে বেরিয়ে গেলেও তরুণী চিকিৎসক ওই রুমে বিশ্রাম নিচ্ছিলেন। সিসিটিভি ফুটেজ অনুসারে ভোর 4টে নাগাদ ওই সেমিনার হলে এক যুবকের অনধিকার প্রবেশ ঘটে। মিনিট 35 বাদে যুবকটি ওই ঘর ছেড়ে বেরিয়েও যায়। পুলিশের সন্দেহ ওই তরুণীর উপর যাবতীয় নৃশংসতার ওই সবটুকুই ভিতরে ঘটে গিয়ে থাকবে। শনিবার ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ নিশ্চিত যে নির্যাতনের আওয়াজ যাতে বাইরে না বের হয় সেই প্ল্যান মাফিক ওই তরুণীর মুখ শুরুতেই আচ্ছা করে চেপে ধরা হয়। কিন্তু দুর্জন তাতেও কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে তরুণীকে নির্দয়ভাবে মারধরও করে। এরপর তাকে ধর্ষণ এবং গলা টিপে হত্যা করা হয়। মৃত্যুকেও ধর্ষণ, এমনকি তারপর তার মাথার ক্লিপ খুলে নিয়ে ঢুকিয়ে দেওয়া হয় তরুণীর নিথর যৌনাঙ্গে। ওই মহিলা ডাক্তারের চোখে, মুখে, গলায় এবং যৌনাঙ্গে ক্ষত বিক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। ভাঙা ছিল তার গলার হাড়। মিতার অর্ধনগ্ন দেহটি ছিল একটি তোশকের ওপর, আর মাথার পাশে পড়েছিল খোলা ল্যাপটপ, মোবাইল ফোন, ভাঙা চশমা, চুলে ক্লিপ এবং ব্লুটুথ যুক্ত একটি হেডফোন। উল্লেখ্য, ওই হেডফোনটি মিতার নয়। এই পাশবিক কাহিনী যাতে চাপা পড়ে যায়, দুর্বৃত্তটি সেই দুরাশায় অকুস্থল ছেড়ে যাওয়ার আগে মিতার হাত দুটির উপর দিয়ে এমন ভঙ্গিতে সাজিয়ে রেখে গিয়েছিল যে দেখে মনে হবে তিনি অঘোরে ঘুমাচ্ছেন। তবে অন্যদের ভুল ভাঙতে দেরি হয়নি। দেহটি উদ্ধার করার পরেই টানা তদন্ত চলায় পুলিশ এবং সন্দেহভাজনদের ডেকে লাগাতার জেরা চলে। তার ভিত্তিতে 24 ঘন্টার মধ্যে শনিবার অপরাধের কিনারা করেছে কলকাতা পুলিশ। পুলিশের বিশেষ তদন্তকারী দল গ্রেপ্তার করেছে সঞ্জয় রায় নামে এক যুবককে। তাকে চিহ্নিত করার কাজটি সহজ করে দেয় সিসিটিভির ফুটেজ এবং হেডফোনের সূত্র। ধৃত যুবক কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গে যুক্ত থাকার সুবাদে আরজিকর
তার নিয়মিত যাতায়াত রয়েছে। অর্থাৎ এটাও পরিষ্কার যে এক্ষেত্রে রক্ষই ভক্ষক। বহুকাল বাদে ফের এমন কাণ্ডের কলঙ্কিত হলো কলকাতা পুলিশ। ধর্ষণ ও খুনের মামলা দিয়ে শনিবার সঞ্জয় রায়কে আদালতে পেশ করা হয়। বিচারক তাকে 14 দিনের পুলিশি হেফাজত দিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ আছড়ে পড়েছে। শোকাহত শুধু মিতার মধ্যবিত্ত পরিবার কিংবা চিকিৎসকরা নন, গোটা সমাজ। কারণ এই মৃত্যু এই ক্ষত বিক্ষত নিছক একজন ব্যক্তি বা একটি পরিবারের নয়, এই অপরিণয় ক্ষতি সমগ্র সমাজে, বাংলা এবং সারা দেশ একজন প্রতিশ্রুতিবান সেবক ও প্রতিভাবক হারালো। মৃত্যুর সব সময় বেদনার, কিন্তু এই মৃত্যুর ক্ষতি তার চেয়ে অনেক বেশি। এমনিতেই দেশের ডাক্তারের সংকট বরাবরই তীব্র। ডাক্তার হতে মেধাবী তরুণ তরুণীরা প্রতি বছর দেশ দেশান্তরে ছুটেছেন। সেখানে সেবার জন্যই প্রস্তুত একজন ভালো ডাক্তারকে হারালাম আমরা। অতএব এই ক্ষতি নিঃসন্দেহে অপরিমেয়। এই তরুণী চিকিৎসকের সামনে থেকে যে বা যারা আলো কেড়ে নিল, সে কিংবা তারা শুধু খুনি বা ধর্ষক নন, তারা সমাজে ও দেশের শত্রু। এই সমাজ বিরোধী দেশদ্রোহীদের চরমতম সাজা প্রাপ্য। সুখের কথা এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দলের সেকেন্ড ইন কমান্ড এই ব্যাপারে সহমত। পুলিশও বিশেষ তৎপর। তাই আশা করা যায় এই ঘটনায় যে বা যারা দোষী তারা কখনোই ভাবে পার পাবে না। আইনও দ্রুত উপযুক্ত শাস্তির ব্যবস্থা তাদের হবে। গত বৃহস্পতিবার রাতে কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে এক মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদে দেশ জুড়ে চলছে চিকিৎসকদের ধর্মঘট। তার জন্য শুক্রবার থেকে দুর্ভোগে পড়েছে বহু রোগী এবং তাদের পরিবারগুলি। বলা বাহুল্য, এর মধ্যে সবচেয়ে বেশি বিপন্ন বোধ করেছে নিম্ন ও গরিব পরিবারের মানুষগুলি। কারণ তাদের বেশিরভাগই সরকারি চিকিৎসা পরিষেবার ভরসা। সাধারণ মানুষের দুর্ভোগের আঁচ পাওয়ার জন্য সংবাদপত্রে প্রকাশিত বহু বিবরণে দু এক টুকরোর চোখ রাখাই যথেষ্ট। সব জায়গায় অসহায় মানুষের কাতর আর্জি, ডাক্তারবাবু দয়া করে বাঁচান, আপনারা না দেখলে রুগীটা মারা যাবে। তবু প্রতিবাদী ডাক্তারদের সাড়া সব জায়গায় মিলছে না। যেমন ঠাকুরমা চিকিৎসার আশায় সোমবার ন্যাশনাল মেডিকেল কলেজে এমার্জেন্সির সামনে দাঁড়িয়েছিলেন পূর্ব মেদিনীপুরের যুবক দেবাশিসের জানা। তার ঠাকুমা ওই হাসপাতালে ভর্তির 3 দিন যাবৎ। বৃদ্ধা কোনো চিকিৎসাই হচ্ছে না, তাই ভেবেছিলেন রোগিণীকে ছুটি করিয়ে নিয়ে যাবেন। এমন দুর্ভাগ্য যে তার জন্য সেই রাস্তাও বন্ধ। একদিকে চিকিৎসা হচ্ছে না, আবার দেওয়া হচ্ছে না ও ছুটি। সব মিলিয়ে ভেদে ঠেঙানো অবস্থায়। এই দুর্যোগ কেবল মহানগরে নয়, শহরতলির হাসপাতালগুলিতেও সমান। এমনকি ডাক্তার কমিউনিটির প্রতিবাদের ঝড় আজড়ে পড়ছে বাংলায় সীমানা ছাড়িয়ে দেশের নানা প্রান্তে। এই পরিস্থিতিতে সামনে আসছে সরকারি বেসরকারি আরও একাধিক চিকিৎসা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রের অবস্থায় অনাচার।
সব মিলিয়ে প্রচণ্ড চাপে পড়ে গিয়েছে রাজ্য প্রশাসন। কিন্তু এর দায় কলকাতা পুলিশ এবং আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না। আরজি কর এবং কলকাতা পুলিশ কর্তৃপক্ষ ভুলটা করেছে গোড়াতেই। ওই মহিলা ডাক্তারের মৃত্যু নিয়ে শুরুতেই তারা লুকোছাপার আশ্রয় নেয়। মিতার বাড়িতে ভুল খবর দেওয়া হয় বলে অভিযোগ সামনে এসেছে। শুক্রবার সকালে পুলিশের তরফে মিতার বাবাকে ফোন করে বলা হয়, আপনার মেয়ে আত্মহত্যা করেছে, তাড়াতাড়ি চলে আসুন। কিন্তু মিতার বাবা সাংবাদিকদের বয়ান দিয়েছে, অথচ আমরা হাসপাতালে গিয়ে দেখি অর্ধনগ্ন অবস্থায় আমার মেয়ে দেহ পড়ে আছে। শরীরের মাধ্যমেও একাধিক ছাপ স্পষ্ট। কেউ আত্মহত্যা করলে শরীরে এমন দাগ থাকার কথা নয়। ময়না তদন্ত রিপোর্টের সঙ্গেও মেলেনি পুলিশের প্রথম দিনের দাবি। এছাড়া এই ঘটনায় শনিবার ধৃত একমাত্র যুবকের পরিচয়ে কলকাতা পুলিশের খোলসা করতে রাজি ছিল না। ধৃত সঞ্জয় রায় যে কলকাতা পুলিশের অধীনে একজন দাপুটে সিভিক ভলেন্টিয়ার, পুলিশ কমিশনার কিছুতেই তা ভাঙতে চাননি। তার একটাই বক্তব্য ছিল, ধৃত একজন ঘৃণ্য অপরাধী, এটাই তার বড় পরিচয়। স্বভাবত প্রশ্ন ওঠে, হাসপাতাল ও পুলিশ কর্তৃপক্ষ কি প্রথমেই আত্মহত্যার তথ্য খাড়া করার চেষ্টা ছিল এবং শেষ বেসামাল হয়ে গিয়েছে নিছক মামুলি দুষ্কৃতী দুষ্কর্ম বলে চালিয়ে দেওয়ার মতলবে ছিল? সৌভাগ্য যে পুলিশ এবং স্বাস্থ্য দুটি দপ্তরেই মুখ্যমন্ত্রী এখতিয়ার। তাই তদন্তের অচ্ছতা নজরে আসা মাত্রই তিনি বিষয়টি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেন এবং এই ঘটনার চূড়ান্ত পদক্ষেপের নির্দেশ দেন। তার সাফ কথা, এই অপরাধের সঙ্গে যে বা যারা জড়িত তাদের কাউকে রেয়াত করা হবে না, মাটি মানুষের সরকার রেয়াত করবে না। সোমবার মানবিক মুখ্যমন্ত্রী নিহত ডাক্তারের বাড়ি পর্যন্ত ছুটে গিয়েই অপরাধের কিনারা অতিক্রম করাই আশ্বাস দিয়েছেন। কলকাতা পুলিশেও সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। রবিবারের মধ্যেই তদন্তের জাল গোটাতে হবে। প্রয়োজনের দুর্বৃত্ত পিছনে নিতে হবে সবাই মিলে দিন রাত এক করে। তার পুলিশ ব্যর্থ হলে সিবিআইয়ের তদন্তেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আপত্তি নেই। নিহত ডাক্তারের বাড়ি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পুলিশ যদি রবিবারের মধ্যে কিনারা করতে না পারে, কেসটা আর হাতে রাখবো না, সিবিআইকে দিয়ে দেব। সাম্প্রতিককালে কোনো অপরাধের ঘটনায় মুখ্যমন্ত্রীকে এতটা কঠোর মনোভাব নিতে দেখা যায়নি। তাই এই ঘটনায় তদন্ত ও দোষীদের চরমতম সাজার ব্যাপারে সরকারের আন্তরিকতার অবশ্যই প্রশ্নের ঊর্ধ্বে। তদন্তকারী পুলিশ এবং সংশ্লিষ্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষের উচিত মুখ্যমন্ত্রীর সদিচ্ছার মর্যাদার রক্ষা করা। এবার হাসপাতালগুলি নিরাপত্তা সুনিশ্চিত করতেই সরকারকে নতুনভাবে ভাবতে হবে। আগামী দিনে সিভিক ভলেন্টিয়াররা নিয়োগ এবং পুলিশ বিভাগে তাদের ব্যবহারে বিশেষ সতর্ক হওয়া দরকার নবান্নের। অন্যদিকে ডাক্তারদের উচিত চিকিৎসার পরিবেশ অবিলম্বে স্বাভাবিক করে তোলা। চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে সাধারণ মানুষকে তারা শাস্তি দিতে পারে না। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ সহ খুনের ঘটনাটি 8ই আগস্ট গভীর রাতে অভিযোগ পরের দিন সামনে আসা মাত্রই মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, পুলিশ কমিশনারের নেতৃত্বে শুরু হয় পুলিশি তদন্ত। অতি সক্রিয় তৈরি হয় ময়না তদন্তের রিপোর্ট। তার ভিত্তিতে এবং
পারিপার্শ্বিক প্রমাণ হাতে নিয়ে 24 ঘন্টার মধ্যে পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। সরিয়ে দেয়া হয় ওই চিকিৎসা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে। মিতার শোকস্তব্ধ বাবা মায়ের সঙ্গে দেখা করে এই ঘটনার সচেত আইন ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। দোষীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির পক্ষেই মত প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সাফ জানিয়ে দেন কাঙ্ক্ষিত সময়ে পুলিশি কিনারা না হলে তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে দিতে চান তিনি। তাই তার এই মনোভাবের মধ্যে আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সিবিআই অবাধে প্রমাণ সংগ্রহ পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের জেরাও করছে। তবু ঘটনার আকম্বিতার বিচলিত নাগরিক সমাজ। আরজিকরে তো বটেই, রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালে আজরে পড়ে প্রতিবাদের ঢেউ। কলকাতা সহ সারা রাজ্যেই বেরিয়েছে প্রতিবাদ মিছিল। সহনাগরিকরা মৃত্যুর পরিবারের প্রতি সমবেদনা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে। দেশ জুড়ে ধর্মঘট করছে ডাক্তাররা। নাগরিক সমাজের এই দাবি প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। দাবি রাজ্যের শাসক দলেরও। প্রতিবাদ আন্দোলন অরাজনৈতিকভাবে শুরু হয়েছে। আন্দোলনকারীর সূচনকারী নিশ্চয়ই চেয়েছিলে গায়ে যেন কোনো রকম রাজনৈতিক রং না লাগে। কেননা অতীতে অনেক নাগরিক আন্দোলনেই রাজনীতির অবাঞ্ছিত কানাগলি পাকড়েই বিশৃঙ্খলা এবং উদ্দেশ্যরাই হয়ে গিয়েছিল। টাটকা উদাহরণ বাংলাদেশের সর্বশেষ ছাত্র আন্দোলন। বিশৃঙ্খলারাই শেষ ছায় দেখল আরজিকর হাসপাতাল। 14ই আগস্ট বুধবার মধ্যরাতে। কথা ছিল 1947-এর মধ্যরাতে স্বাধীনতা লাভের মুহূর্তকে সামনে রেখে পালিত হবে মহিলাদের রাত দখল কর্মসূচি। কিন্তু দুর্ভাগ্য এই যে উন্নত যেমন তেমন সেই রাতের ঘটনা উৎসল আরজিকরে চলে গিয়েছে দুর্বৃত্তর দল। পরিণামে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হলো কিনা সেই আশঙ্কাও তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী অভিযোগ, রাম বাম মৃত্যু নিয়ে রাজনীতি নেমেছে। বামেরা হাটে হাঁড়ি ভেঙেছে আগেই। শনিবার দিল্লিতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে শিলমোহর পেয়েছে আরজিকর ইস্যু। বামেদের দোসর প্রদেশ কংগ্রেস হাইকমান্ডের আশীর্বাদ সহ এবার মমতা বন্দ্যোপাধ্যায় মুণ্ডুপাত করে নেমে পড়েন রাজপথে। আগেই বাংলা বন্ধ পালন করেছে এসইউসি। বস্তুত 16 কোণায় পূর্ণ হয়ে গিয়েছে বাংলার কানাগলির রাজনীতি। এই ঘোলা জলে রাজনৈতিক দলগুলি কি পারবে না, সেটা তারাই বুঝবে। কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি এবং ভয়ানক ক্ষতি ছাড়াই যে কিছুই জুটবে না তা ইতিমধ্যেই টের পেয়ে শুরু করেছে আমরা। বহু মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে, এখনো হচ্ছেন। তাদের বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের সদস্য। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার তাদেরই ভরসা। আরজিকর কাণ্ডে প্রেক্ষিতে তা বহুলাংশে বানচাল হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুরু থেকেই রাজ্যের ডাক্তার এবং অন্য চিকিৎসা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন আরজিকর কাণ্ডে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার পাশাপাশি রাজ্য প্রশাসনের সকলের নিরাপত্তার দিকটি দেখবে। তিনি বারবার আবেদন করেছেন, অতএব ডাক্তার ও চিকিৎসা কর্মীরা ফের স্বাভাবিক কাজকর্মে যোগ দিন, তাহলে সেই মতো লক্ষ্যে পৌঁছতে সরকারের সুবিধা হবে। দেরি হলেও কেন্দ্রীয় সরকার ডাক্তারদের কাজে যোগ দেন আহ্বান জানিয়েছে।
চিকিৎসার মতো সবচেয়ে জরুরি প্রয়োজন এরপর আর বিলম্ব অবহেলিত হতে পারে না। দেশের সব হাসপাতালে চিকিৎসার পরিবেশ এখনই স্বাভাবিক হওয়া দরকার। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করাতে এটা প্রয়োজন। এই প্রসঙ্গে মানবিক মুখ্যমন্ত্রীকে সুবাত জানাতে যে হয়, রাতে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করাতে রাত্রিরের সাথী নামক এক কর্মসূচি ঘোষণা করেছেন তার সরকার। এই কর্মসূচির মাধ্যমে হাসপাতাল, মেডিকেল কলেজ, হোস্টেল সহ বিভিন্ন স্থানে কর্মরত মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে চায় রাজ্য। এই লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপের পাশাপাশি অ্যালার্মযুক্ত একটি বিশেষ অ্যাপও চালু হয়েছে। বিপন্ন বোধ করলেই তার মাধ্যমে সাহায্য মিলবে নিকটবর্তী থানা থেকে। অ্যাপটিরও নাম রাত্রিরের সাথী। এই সঙ্গে যে কোনো আপৎকালীন পরিস্থিতির 100 ডায়ালে গুরুত্ব বৃদ্ধি করা হয়েছে। সিবিআই শব্দটির মধ্যে বেশ সমীহ ও ভারিক্কিভাবে রয়েছে। এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটিকে বহু মানুষ মুশকিল আসান বলেই মনে করেন। তাদের ধারণা, দুষ্টের দমনে সিবিআইয়ের চেয়ে বড় সংস্থা ভূভারতে আর নেই। তাই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সহ যে কোনো মারাত্মক অপরাধের ঘটনায় মানুষের দাবি থাকে তদন্ত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে যেন করে, অর্থাৎ সিবিআই যেন করে। এই প্রত্যাশায় রাজ্য পুলিশ, নগর পুলিশ, এমনকি সিআইডির হাত থেকেও বহু তদন্ত সিবিআইয়ের হস্তান্তরিত হয়েছে। বিশেষ করে যখন রাজ্যের সিঙ্গেল ইঞ্জিন সরকার বেহাল এবং অভিযোগের তীর রাজ্যের শাসক দলের বিরুদ্ধে, তখন সিবিআই তদন্তের জন্য সমন্বয় দাবি ওঠে। পশ্চিমবঙ্গেও ব্যতিক্রম নয়। জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের লাল জামানা থেকেই মানুষ বহু ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন। হাইকোর্ট বারবার তা মঞ্জুরও করেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ করেছে সিবিআই। এই প্রসঙ্গে স্মরণকালে কিছু ঘটনার উল্লেখ করা যায়। রেজাউনের মৃত্যুর রহস্য, সিঙ্গুরে তাপসী মালিকের হত্যা, নন্দীগ্রাম, সুচপুরে এবং বকটুই গণহত্যা, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক গায়েব রহস্য, নারদা কেলেঙ্কারি, সারদা ও রোজ ভ্যালির মতো বহু চিটফান্ড দুর্নীতি, জ্ঞানেশ্বরী এবং ঝাড়গ্রামে রাজধানী এক্সপ্রেস দুর্ঘটনা, কলকাতার জাদুঘর থেকে বুদ্ধমূর্তি চুরি, এছাড়া নিয়োগ দুর্নীতি, কয়লা ও গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের তদন্ত হয়েছে। কয়েকটি ঘটনা তারা বেশ দেরিতে চার্জশিট দিলেও মামলাগুলি কোনোটি আদালতে প্রমাণ করতে পারেনি। ফলে দোষীদের শাস্তি এখনও বিষ পাওয়া জলে। বস্তুত রাজ্যবাসীর প্রাপ্তি ঝুলিতে শুধু জমেছে বহত্রমে লঘুক্রিয়া। সিবিআই এ যাবৎ এত সংখ্যক ঘটনায় তদন্তভার নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে যে তার ঠিকঠাক খতিয়ান রাখা কঠিন। মানুষের এই স্বল্পায়ু স্মৃতি সিবিআইয়ের খ্যাতির ভরসা আপাতত। কিন্তু আরজিকর কাণ্ডে কি মোদী সরকার সিবিআইয়ের ট্র্যাডিশন মেনেই কাজ করবে? সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠে এসেছে। সম্প্রতি মহিলা ডাক্তারকে ধর্ষণ সহ খুনের ঘটনাটি 8ই আগস্ট গভীর রাতে। অভিযোগ পরের দিন সামনে আসা মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ কমিশনের নেতৃত্বে শুরু হয় তদন্ত। অতি দ্রুত তৈরি হয় ময়না তদন্তের রিপোর্ট। তার ভিত্তিতে এবং পারিপার্শ্বিক প্রমাণ হাতে নিয়ে
24 ঘন্টার মধ্যেই পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। সরিয়ে দেওয়া হয় ওই চিকিৎসক প্রতিষ্ঠানের অধ্যক্ষকে। মিতার শোকস্তব্ধ বাবা মায়ের সঙ্গে দেখা করে ওই ঘটনায় যথোচিত আইনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। দোষীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির পক্ষেই মত প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সাফ জানিয়ে দেন, কাঙ্ক্ষিত সময়ে পুলিশি কিনারা না করলে তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে দিতেই চায় তিনি। রাজ্য সরকারের তরফে গৃহীত এই দৃঢ় সিদ্ধান্তের মধ্যেই 13ই আগস্ট আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সিবিআই অবাধে প্রমাণ সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের জেরাও করছে। সিবিআইকে সব রকম সহযোগিতাও করছে কলকাতার পুলিশ ও রাজ্য প্রশাসন। কারণ দোষীদের নিরপেক্ষভাবে চিহ্নিত করা সহ চরমতম শাস্তি দানের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে আন্তরিক। তার সত্ত্বেও তদন্ত কলকাতা পুলিশের প্রাথমিক সাফল্যেই আটকে রয়েছে। গ্রেপ্তার বলতে সেই একজনই, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। এই লেখা পর্যন্ত তারপর আর কাউকে ধরতে পারেনি সিবিআই। শুধু জেরার পর জেরা চলছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। অথচ তিলোত্তমার মর্মান্তিক পরিণতির পর 12 দিন এবং তদন্তভার সিবিআই গ্রহণের পর 1 সপ্তাহ অতিবাহিত। রাজ্যের শাসক দলের প্রশ্নে মুখ্যমন্ত্রী বেঁধে দেয়া সময়সীমার মধ্যে কোথাও ব্রেক থ্রু। এই ঘটনার চটজলদি ও নিরপেক্ষ কিনারা এবং সমাধানের উপর অনেক কিছুই নির্ভর করছে। বিশেষ করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এবং সেক্ষেত্রে স্বাভাবিক করে তুলতে এটা জরুরি। না হলে গরিব মানুষের দুর্ভোগ বাড়তেই থাকবে। চিকিৎসার ক্ষেত্রে প্রতিটি সদস্য এবং রাজ্যবাসীও প্রকৃত দোষী ও দোষীদের কঠোরতম শাস্তি দেওয়ার জন্য মুখিয়ে আছে। তারা জানতে চান এই তরুণী ডাক্তারের সঙ্গে এমনটা হলো কেন? এটা কি নিছক ধর্ষণ ও খুনের ঘটনা, নাকি এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে? অপরাধী কি এই একজন, নাকি আরো একাধিক জড়িত রয়েছে? এক্ষেত্রে সন্দীপ ঘোষের ভূমিকাই বা কি ছিল? চাঞ্চল্যকর হাতরাস কাণ্ডের দক্ষ অফিসার সীমা আহুজাকে এই ঘটনায় যুক্ত করা হয়েছে। আমরা আশা রাখব সিবিআই দ্রুত কিনারা করবে, অন্যথায় প্রতিবাদী নাগরিক সমাজে পরবর্তী নিশানার নাম হয়ে উঠতে পারে সিবিআই। তাতে অব্যাহত হইচয়ের সঙ্গে দূরে সরে যেতে পারে সুবিচারে আরো একটি আশা। আঠারোই আগস্ট প্রকাশিত একটি খবর এই রকম। পিজি হাসপাতালে এক কোণে বসে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন গোসাবার আক্তার উদ্দিন লস্কর। একটি পা লোহার রেলিংয়ে বাঁধা। বললেন, যন্ত্রণায় কোমর নাড়াতে পারছি না। পিজি এমার্জেন্সি, বাঙ্গুরে এমার্জেন্সি, আউটডোরে, আর কত জায়গায় দেখাবো। বলছে ডাক্তার নেই, দেখবে কে? মধ্যগ্রাম থেকে আরজি করে এসেছে অতি বৃদ্ধ তামাল কামাস। তার ইকো করা জরুরি। বৃদ্ধকে বলা হচ্ছে, এখানে কি করেছেন? অবস্থা দেখছেন না, বাড়ি যান। এই অচল অবস্থায় শুধু রাজ্যে নয়, ছড়িয়ে গিয়েছে অন্যত। আর তা নিয়ে কেন্দ্র একই সঙ্গে উদ্বিগ্ন, ক্ষুব্ধ। কয়েকদিন আগে এইমস কর্তৃপক্ষ একটি কড়া সার্কুলার প্রকাশ করে। সংবিধানের 21 নম্বর ধারায় উল্লেখ সহ জানানো হয়, চিকিৎসা এবং জীবন রক্ষার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না।
তাই সকল ডাক্তারকে অবিলম্বে কাজে ফিরতে হবে। এইমসের এই কড়া বার্তার পরেও ডাক্তারদের আন্দোলন অব্যাহত, এমনকি কিছু ক্ষেত্রে তা বরং তীব্রতর হয়েছে। এদিকে দিল্লি পৌরসভায় 17ই আগস্ট এক বিজ্ঞপ্তি মারফত জানায়, ওই সংস্থার অন্তর্গত হাসপাতালগুলিতে অব্যবস্থা তারা বরদাস্ত করবে না। এরপর সব ডাক্তারকেই কাজে ফেরার বার্তা দিয়েছে কেন্দ্র। 17ই আগস্ট স্বাস্থ্য মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়, দেশের সরকারি মেডিকেল কলেজগুলি ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে রাজ্য সরকার এবং দেশের চিকিৎসক মহলের থেকে প্রস্তাব নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও পরিস্থিতি আশানুরূপ উন্নতি হয়নি। তারও একের পর এক ছবি উঠে আসছে মিডিয়ায়। মঙ্গলবারে কাজে প্রকাশিত খবরে আরজি করের যে চিত্র ধরা পড়েছে তা এই রকমই। 19শে আগস্ট সেখানে 4 জন নতুন রোগী ভর্তি হলেও ছুটি নিয়েছেন 5 জন। সব মিলিয়ে 2023 বেডে হাসপাতালে সেদিন রোগী ভর্তি ছিলেন মাত্র 126 জন। অপেক্ষায় থেকে চিকিৎসা না পেয়ে বহু রোগীকে লামা পদ্ধতিতে বাড়ি ফেরানো হয়েছে। ওয়ার্ডের পর ওয়ার্ড খাঁকা করছে যেন ভুতুড়ে বাড়ি। শুধু এমার্জেন্সি বা চালু বিভাগে অব্যবস্থা নয়, অপারেশন বন্ধ দিনের পর দিন। 9 আগস্ট আন্দোলন শুরু, পর থেকে এ পর্যন্ত শয়ে রোগী প্ল্যান্ট অপারেশন ঝুলে রয়েছে কিংবা বাতিল হয়েছে। অব্যবস্থা কায়েম হয়েছে পিজি, এনআরএস এবং মেডিকেল কলেজের মতন আরও 3 সেরা হাসপাতালও। বুধবারে কাগজে ছাপা হয়েছে আরও এক দেখি মর্মান্তিক বর্ণনা। তীব্র শ্বাসকষ্টের মুমূর্ষ রোগীকে পিজি এবং এনআরএসের কলকাতায় মেডিকেল কলেজ কেউ ভর্তি করেনি। হাওড়া থেকে তৃতীয় গন্তব্য কলকাতা। মেডিকেল কলেজে গিয়ে দেখি স্যার নেই, ভর্তি করলেও কোনো চিকিৎসা হবে না। কলকাতা মেডিকেলেই দেখা গেল এক যুবক অসুস্থ এক বৃদ্ধকে ট্যাক্সিতে তুলছে। ফুটপাতে পড়ে থাকা ভবঘুরের কোমর ভেঙে গিয়েছে, তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। হাসপাতাল ভর্তি নিল না। যুবকটি বললেন, কি আর করব, ফের ফুটপাতেই রেখে দেব। কোনো রোগীকে অ্যাম্বুলেন্সেই ফিরিয়ে দিয়ে হাসপাতাল পরামর্শ দিচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করুন। আরজি কর কাণ্ডে দেশের প্রতিটি সংবেদনশীল মানুষ সমব্যথী, মর্মাহত এবং প্রচণ্ড ক্ষুব্ধ, তা নিয়ে কোনো সংশয় নেই। প্রত্যেকেই এই ঘটনা নিরপেক্ষ তদন্ত এবং দোষী বা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। তারা একই সঙ্গে চান প্রতিটি হাসপাতালে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এবং চিকিৎসার সুষ্ঠু পরিবেশ। এই দাবিতে চিকিৎসা জগতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে সামিল হয়েছেন সাধারণ মানুষও। এরপর রাজ্য কেন্দ্রীয় সরকার সমস্ত দাবি পূরণে আশ্বাস দিয়েছে এবং ইতিমধ্যেই কিছু ইতিবাচক পদক্ষেপও করেছে তারা। আরজি কর কাণ্ডে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে শুরু হয়েছে সিবিআইয়ের তদন্ত। মঙ্গলবার তাতে হস্তক্ষেপ করেছে খোদ সুপ্রিম কোর্ট। দেশ জুড়ে ডাক্তারদের সুরক্ষার জাতীয় টাস্ক ফোর্স গঠিত হয়েছে। আরজি করের নিরাপত্তা এবারে মোতায়েন হবে আধা সেনা। সবশেষে স্বয়ং দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের আহ্বান, সমস্ত ডাক্তার কাজে ফিরুন,
চিকিৎসার বিলম্ব এবং তার প্রাণহানি যে বাঞ্ছনীয় নয়, সেই জরুরি বার্তাও ন্যায়ালয়ের সর্বোচ্চ আসন থেকে দেয়া হয়েছে। শেষ আশা হিসেবে ভারতবাসী আদালতের উপর বারবার ভরসা রেখেছে এবং ফিরেছে হাসি মুখে। বিচারের সর্বোচ্চ আসন নিশ্চয় আমাদের বিমুখ করবে না। চিকিৎসক সমাজ এরপরেও কর্তব্যচ্যুত হলেও এই সমব্যথী মানুষগুলি কিন্তু বিরূপ হতে পারেন। সেই অভিজ্ঞতা কারোর পক্ষে হয়তো সুখবর হবে না। নজিরবিহীন একটি নাগরিক আন্দোলনকে সম্পূর্ণ বিপথে ঠেলে দেয়া চক্রান্ত কারা করেছে? কারা নাগরিক আন্দোলনের বিক্ষোভ এবং সৎ আবেগকে কাজে লাগিয়ে সেই আন্দোলনের মূল দাবিকে সরিয়ে দিকশ্রব্য করার দিগর গোপন পরিকল্পনা করছে? গোটা ভারত শেষ করবে দেখেছে এরকমই এক জনরোষ। সরকার থেকে সুপ্রিম কোর্ট, গোটা রাষ্ট্রযন্ত্র নড়িয়ে দেওয়ার এই নিতান্ত সাধারণ মানুষের আন্দোলনের কৃতিত্ব হাইজ্যাক করার কৌশলী খেলা কারা খেলছে? আমজনতাকে নিজেদের স্বার্থসিদ্ধির দাবা খেলার বোর্ডে করে দেওয়ার চেষ্টা হচ্ছে না তো? এই প্রশ্নগুলি কেন মনে আসছে? কারণ পৃথক পৃথক বিক্ষোভ আন্দোলনের গতি প্রকৃতির, স্লোগান, কর্মসূচির রূপরেখা এবং কর্তব্য বা বক্তব্য। ভয় হচ্ছে আমাদের নিজেদের অজ্ঞতা এবং অপরিদর্শ্য আচরণের আমরা বিপদগ্রামী হয়ে যাচ্ছি না তো? অন্যান্যরা সুযোগ নিচ্ছে না তো? দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। এই স্লোগান কারা দিচ্ছে? যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে দফা এক, দাবি এক, তাহলে তো সেই দফা এক, দাবি এক দাবি হওয়ার কথা একটাই, দোষীদের চরম সাজাই চাই। আমাদের যদি কোনো এক সর্বশক্তিমান মহাকাল কাল্পনিক শর্ত দেয় যে একটি দাবি পূরণ করব, একটি দফা, বলো তোমরা কোনটা চাও? আমরা আমজনতা কি বলবো? এক ও একমাত্র দফা এবং দাবি সর্বোচ্চ সাজা, তাই তো? তাহলে এক ও একমাত্র দাবি মমতা পদত্যাগ করা করছে কারা করছে? তাদের লক্ষ্য কি? মমতার পদত্যাগ চাইতে পারেন? গণতন্ত্রের যে কোনো দাবি চাওয়া যায়, সঙ্গত কি অসঙ্গত সেটা রাজনৈতিক ডিবেট, পক্ষে বিপক্ষে তর্ক চলুক। এই দাবিটি দ্বিতীয় তৃতীয় স্থানে নয় কেন? প্রথম দাবি তো সাজাই চাই, হওয়াও উচিত তাই। দফা 2 অথবা 3, দাবি 2 অথবা 3 নয়। এখানে বলা হচ্ছে দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। তার মানে আর কোনো দফা ও দাবি নেই। দোষীর বিচার ও শাস্তির চেয়ে কোনো দফা ও কোনো দাবি স্থানেই নেই। এটা হতে পারে? নাগরিক আন্দোলনের মূল দাবি তো এটাই ছিল না? হঠাৎ এটা প্রথম করে দিয়ে কারা জলগোলা করে দিচ্ছে? নাগরিক আন্দোলনকে এভাবে বদনাম করার চেষ্টার পিছনে কি সূক্ষ্ম প্ল্যান আছে আপনাদের? বাংলার এই নাগরিক আন্দোলন বিশ্ব জেনে গিয়েছে, অগাধ শক্তি অর্জন করেছে। এতদিন ধরে ব্যর্থ রাজনীতির কারবারি কি নাগরিকদের নিজেদের হাতে তৈরি একটি ইস্যুকে তা ছিনিয়ে নিচ্ছে।
নাগরিক আন্দোলনকে করতেই চাইছে দুর্বল। একটি নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার চাওয়া নজিরবিহীন আন্দোলনে নাগরিকদের মাথায় আগুন জ্বলছে। কেন? কারণ চোখ বন্ধ করলেই মনে হচ্ছে সেমিনার রুম যদি আমার মেয়ে থাকতো সেই আগুন নিভবে না, দুঃস্বপ্নের মতো ফিরে আসবে। কি হচ্ছে হতভাগ্য মা বাবার অন্তরে? কোনোদিন পূর্ণভাবে স্পর্শই করতে পারবে না আমরা, তবু তাদের সম্মিলিতভাবে বলা যায় যে আমরা আছি, পাশে আছি, যতদিন না বিচার হচ্ছে। হয়তো আমাদের মনের আগুন কিছুটা অন্তত শান্ত হবে যদি যুদ্ধকালীন তৎপরতা দোষী অথবা দোষীদের চিহ্নিতকরণ, চার্জশিট, বিচার এবং সর্বোচ্চ শাস্তি হয়। আর এই ঘটনার আগেই অথবা পরের গাফিলতি, ব্যর্থতা, ইচ্ছাকৃত ধামাচাপা দেওয়ার প্রয়াসে পূর্ণাঙ্গ তদন্ত চাই। জানতে চাই কারা আরজি করের ভাঙচুর করলো, কেন তাদের প্রতিরোধ করা গেল না। চাই সেই অভিযোগগুলির কঠোরতর ব্যবস্থা। নিছক আরজি কর নয়, শহর এবং রাজ্যের সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সব ঠিক। কিন্তু আমাদের সার্বিক প্রয়োগটি কি? এখন এই চিহ্নিতকরণ, বিচার ও শাস্তি সেটা কারা দিতে পারবে? সিবিআই। আমরা সিবিআইয়ের উপর ঠিক এই রকম চাপ দিতে পাচ্ছি, নাকি আন্দোলনে অভিমুখ অন্যদিকে সরিয়ে যাচ্ছে? প্রথমত, ফেক নিউজ, পোস্ট ট্রুথ অথবা ফেক নিউজ ছড়ানো ক্ষতি করে দিচ্ছে। যাদের বিরুদ্ধে এই ফেক নিউজ ছড়ানো হয় তারা কিছু নিশ্চিন্ত হয়ে যায়। তারা ভাবে, যাক, তাহলে খুব বেশি সত্যি অভিযোগ এদের হাতে নেই। সেই কারণেই ফেক নিউজের আশ্রয় নিতে হচ্ছে। নাগরিক আন্দোলনদের ভাবতে হবে যে এই জঘন্যতম ঘটনার ফেক নিউজ ছড়ানোর দরকার পড়ল কেন? আমাদের আরো রাগিয়ে দেওয়ার জন্য, আমাদের আরো প্ররোচিত করার জন্য, আমাদের আরো বেশি আগ্রাসী হয়ে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিতে। কিন্তু সেসবের দরকার কি? এই রকম এক শিওরে ওঠার মতো অপরাধেই কি যথেষ্ট নয় বিক্ষোভে ফেটে পড়ার জন্য? তাহলে মিথ্যা প্রচার করে, শেয়ার করে, ফরওয়ার্ড করে নিজেদের ক্ষোভকে তো হালকা করে দেয়া হলো। যাদের বিরুদ্ধে রাগ তাদের হাতেই অস্ত্র তুলে দেয়া হলো না কেন? যে নাগরিকরা মিথ্যা ছড়াচ্ছে। কারা ছড়ালো ফেক নিউজ? কারা এই নির্যাতিতার ছবি, নাম, পরিচয় সমাজ মাধ্যমে অবরিত ছড়িয়ে দিল? শিক্ষিত সচেতন হিসেবে নিজেদের দাবিও করব, আবার এই বেসিক সেন্স থাকবে না, এটা তো বিশ্বাসযোগ্য নয়। সুপ্রিম কোর্ট তাদের এই আচরণের চরম ক্ষোভ প্রকাশ করেছেন। এতে বাংলা নাগরিকদের গায়েও অসম্মানে আঁচ লাগছে। কারা পা দিল ওই ফাঁদে? কে পেতেছে ফাঁদ? শিক্ষিত অশিক্ষিত এক পক্ষের হয়ে কেন বা ফেক নিউজ ছড়ানো? এত বছর সোশ্যাল মিডিয়ায় দেখার পরও এখন কি সেই বুদ্ধি বৃত্তির প্যাচিও আসেনি তাদের যে রাত দিন মোবাইল করার পর শিখবো না যা পাচ্ছি সেটাই সত্যি নয়, ভাববো না যে মোবাইল দেখছি সেটাই প্রকৃত তথ্য নয়? একটু ক্রস চেক করে নি, একটু ফ্যাক্ট চেক করে নি, এইসবে ইচ্ছে করে না? এখনো কি নিজের আদর্শ অভিমতের সঙ্গে যা সামঞ্জস্যপূর্ণ, যা শেয়ার করতে ভালো লাগছে, তা বিশ্বাস করতে ইচ্ছা করছে, সেটাইকেই স্তম্ভত ভেবে ধরে নেয়ার শিশু সুলভ মনোবৃত্তি থেকে বেরিয়ে আসার পরিণতি মনস্ক?
আসেনি আমাদের অনেকের। আমরা কেন ভাবছি যে আমরা সবাই পোস্টমর্টম জানি, ভিএসা জানি, অটোপসি জানি, নয়া সংহিতার 66 জানি, চার্জশিট জানি, কোর্ট হিয়ারিং জানি, ম্যাজিস্ট্রেটের সামনে 146, 164 নম্বর ধারায় জানি। এই সব নাই বা জানলাম? আমরা তো সামান্য লোক, এত জানাজানি দরকার কি? আমি কত জানি, সেসব অন্যদের এত বোঝানো বা তাড়না কেন? আমাদের তো একটাই চাহিদা, বিচার চাই, সোজা চাওয়া, শাস্তি চাই, একরকা দাবি, নিরাপত্তা চাই। ধর্ষণের সময় অথবা পরে কোনো নৃশংসতার শারীরিক অত্যাচার যদি না হতো, তাহলে এক বিন্দুও কমে না অপরাধের মাত্রা। সারা রাত ডিউটি করার পর একজন নারী তার কর্মস্থলে, সেমিনার রুমে সব থেকে নিরাপদ ভেবেই বিশ্রাম নিতে এসেছিল। সেখানেই প্রবেশ করে তাকে ধর্ষণ, অসহ্য অত্যাচার এবং হত্যা করার স্পর্ধা সাহস এবং বিকৃত মনস্ক ঘটনা এমনিতেই চরমতম অপরাধ এবং ঘৃণ্য। এটুকুই যথেষ্ট আমাদের মস্তিষ্কের অগ্নিক্ষরণের জন্য, শাসককে চেপে ধরার জন্য, পুলিশের কাছে কৈফিয়ত চাওয়ার জন্য, দোষীদের গ্রেপ্তার ও শাস্তি চাওয়ার জন্য। এর সঙ্গে একটিও ফেক নিউজ দরকার পড়ে না। তাহলে দরকার পড়ল কেন? কারণ নাগরিকদের আবেগকে কয়েক বিন্দু মিথ্যা মিশিয়ে দিয়ে ফেক নিউজের বিষ ঢুকিয়ে দেওয়া। কারা বা তারা। শাসককে কাঠগড়ায় দাঁড় করানো হোক যতই ইচ্ছা, কিন্তু এসব তো সিবিআই তদন্ত করছে। তাহলে সিবিআইয়ের উপর সমানভাবে চাপ দেওয়া দরকার নেই? যদি তাদের চাপ না দেওয়া হয়, তাহলে কিন্তু নাগরিকদের নিজস্ব দফা 1 দাবি 1 অর্থাৎ দোষীদের বিচার ও চরমতম শাস্তির প্রতি সুবিচার করা হবে না। সিবিআইয়ের কাছে, সুপ্রিম কোর্টের কাছে করজোড় অনুরোধ, আমাদের মেয়ের উপর এই নির্মম ঘটনা ঘটেছে। ওসব সন্দীপ ঘোষ, রাজ্য সরকার, তৃণমূল যাদের বিরুদ্ধে যা ইচ্ছা হয় তদন্ত করুক, যাকে পারবেন গ্রেপ্তার করুন, কিন্তু সবার আগে বলুন সেদিন ভোর রাতে যদি একাধিক অপরাধী থাকে তাদের নাম পরিচয় কি কি? কবে তদন্ত শেষ হবে? কবে হবে বিচার? কবে দেখব শাস্তি? আন্দোলনের দুর্বলতা কাকে বলে? যখন আন্দোলনকে দেখে সন্দেহ হবে এটা আরবান মিডল এবং আপার মিডল ক্লাসের আন্দোলন নয় তো? মাঝে মধ্যে বিক্ষোভ মিছিল পেয়ে তকমা দেওয়া হচ্ছে কেন? ডাক্তারদের মিছিল, আইনজীবীদের মিছিল, সঙ্গীত শিল্পীদের মিছিল, নাট্যকারদের মিছিল, টলিউডে মিছিল, ছাত্রদের মিছিল, পৃথকভাবে পেশাগত মিছিলে, এই তালিকা তো আপার মিডল ক্লাসের বার্তাবাহক। কৃষকদের মিছিল, তম্ভদের মিছিল, আয়া সংগঠনের মিছিল, মৎস্যজীবীদের মিছিল, শ্রমিকদের মিছিল, এরকম পেশাগত তকমা কোনো মিছিলে বিবরণ পাওয়া গেল না কেন? অথচ তারা তো সবাই বিচ্ছিন্নভাবে আছে এই আন্দোলনে, পুরো ভাগে আনা হচ্ছে না কেন? মানুষের মিছিল হোক, আর্কাইভেট করতে হচ্ছে কেন? বা কারা বা কোন পেশার? যে গান মিছিলে মিছিলে গাওয়া হচ্ছে, যে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, যে ছড়ার মতো অন্তমিল থাকা স্লোগান জন্ম হচ্ছে, যে ভাগ্যোদয় যে শার্ট পরা হচ্ছে, এসবের মধ্যে কেন বারংবার তীব্রভাবে ফুটে বেরোচ্ছে আধুনিক শহরে আপার ক্লাসের সংস্কৃত প্রতিধ্বনি? হোক, কলরবের সঙ্গে পার্থক্য থাকবে না এই আন্দোলনের চেহারা।
সামাজিক প্রান্তিক সাব পল্টাইট ও সমানভাবে আছে এই আন্দোলনের সমর্থনে। তাদের মন রিলেট করতে পারবে এরকম উচ্চ শ্রেণীর সংস্কৃত সামাজিক উচ্চারণে কলকাতায় অন্যায়ের কঠোরতম প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ছে জেলা মফস্বল গ্রাম বাংলাতেও। গোটা রাজ্য গর্জে উঠছে। তাহলে এই গ্রাম বাংলা থেকে যারা শিশু, বাবা, মা, স্ত্রী এবং ভাই বোনকে নিয়ে আসছে আকুল হয়ে কলকাতায় হাসপাতালে, তাদের দিনের পর দিন ফিরিয়ে দিচ্ছে কেন? আমরা বেড়াচাপা চাষ করি, আমরা বেগমপুরে তাঁত চালাই, আমরা কাকদ্বীপে মাছ ধরি, আমরা পাঁশকুড়ায় ফুল তুলি, আমরা ধুলিয়ানে বিড়ি বাঁধি, আমরা বাসন্তীর মৃৎশিল্পী। আমরা কি দোষ করেছি? আমাদের অপারেশন হলো না কেন? আমাদের সন্তানের মৃত্যু হলো, আমরা টিউমার নিয়ে ফিরে গেলাম, আমরা ইঞ্জেকশন পেলাম না। গরিবদের চিকিৎসা না দেওয়ার সমর্থন করছে কেন নাগরিকের একাংশ? একে কি বলে? আরবান অটোক্রেসি। আমরা গ্রাম মফস্বল, আমরা কলকাতার যে কোনো এক দামি দুঃখকে নিজেদের দাবি ও দুঃখ ভেবে পাশে দাঁড়াই। সাধ্য মতো এবার থেকে আমাদের দুঃখ দাবি পাশের কলকাতায় থাকবে তো? আমাদের পুরুলিয়া অথবা আমাদের মাথা ভাঙা কোনো অন্যায় হলে কলকাতা তাদের পাড়ার মিছিল করবে তো? যদি না করে তাহলে কিন্তু এই আশ্চর্য একটি ঐতিহাসিক নাগরিক আন্দোলন ভবিষ্যৎকে আলো দেখতে ব্যর্থ হবে। একটি আন্দোলন অনেক কিছু শিক্ষা দিচ্ছে আমাদের শক্তিকে দেখিয়ে দিল, আমাদের দুর্বলতাকে চিহ্নিত করলো, আমাদের ঐক্যকে সংঘবদ্ধ করলো, আমাদের বিভাজনকে চিহ্নিত করলো। লড়াই সমাপ্ত হয়নি, শুরু হয়েছে। তাই সুযোগ সন্ধানীরা এখন ব্রাত্য করার সময়, ছিদ্রা সেই বিচ্ছিন্ন করার পালা। দফা এক, দাবি এক, শাস্তি শাস্তি শাস্তি। বিচারে বাণী নীরবে কাঁদে। দ্রুত বিচার, দৃষ্টান্তমূলক দ্রুত শাস্তি। আরজি কর কাণ্ডে এক তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার পর এই দাবিকে সোচ্চার গোটা সমাজ। দেশে নারী নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে, রাজ্যগুলিকে আরও কঠোর হতে হবে। একই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষণের ঘটনায় ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের মাধ্যমে 15 দিনের মধ্যে দ্রুত বিচার সুনিশ্চিত করতে হবে। আরও এক ধাপ এগিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি ছিল, ধর্ষণের ঘটনায় ক্ষেত্রে 50 দিনের মধ্যে অভিযুক্তকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করে কঠোর সাজার ব্যবস্থা করতে হবে। কেন্দ্র রাজ্যের শীর্ষস্তরের নেত্রীদের কথা মেনেই সত্যি তেমন আইনি ব্যবস্থা করা গেলে ঘরের বাইরে মেয়েরাও অনেকটাই নিরাপদ বোধ করবে, তাতে সন্দেহ নেই। হয়তো অপরাধীরা কুকর্ম করার আগে দুবার ভাববে, কিন্তু এদেশে যেখানে ধর্ষণ করে খুন, নারী নির্যাতনের ঘটনা কার্যত জলভাত হয়ে গিয়েছে, সেখানে অপরাধ প্রমাণ করে শাস্তি দিতে বছরের পর বছর গড়িয়ে যায়। সে দেশে কি সত্যি এমন আইন আনা ও কার্যকর আদৌ সম্ভব? নাকি এইসব আপ্তবাক্য সমাজের ক্ষোভকে প্রশমিত করার রাজনৈতিক কৌশল? ধর্ষণের ঘটনা যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসির মতো কঠোর আইন এখনো চালু আছে। ধর্ষণ করে খুনের মতো জঘন্য অপরাধের
বিচার ফাস্ট ট্র্যাক করার নজিরও কম নেই। তাও 2022 সালে দিল্লিতে ঘটে যাওয়া নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত 4 অপরাধীকে মৃত্যুদণ্ড দিতে 8 বছর গড়িয়ে গিয়েছিল। উত্তরপ্রদেশে হাথরাসে এক দলিত কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত উচ্চ বর্ণের 3 জনকে বেকসুর খালাস করে দেয়া হয়েছিল 2023 সালে। আর এ রাজ্যে কামদুনি কাণ্ডে অভিযুক্তদের 4 জন মুক্তি পেয়ে গিয়েছে। একজনের সাজা ফাঁসি থেকে কম হয়েছে যাবজ্জীবন। বিলকিস বানুর ঘটনা তো বিলকিস বানুর ঘটনা তো কহতব্য নয়, এই হলো বাস্তবের প্রতীকী ছবি, যা দেখে দ্রুত বিচার শাস্তির দাবিকে অলীক কল্পনা বলে মনে হতে পারে। অথচ নির্ভয়া থেকে আরজি করের মতন বর্বরচিত ঘটনা তা নিয়ে দেশ উত্তাল হয়ে উঠলেও ধর্ষণের রেখাচিত্র ঊর্ধ্বগ্রামে রীতিমতো হাড় হিম করা। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট বলছে, মোদির জামানায় শুধু 2022 সালে দেশে 35,080টি ধর্ষণের মামলা রুজু হয়েছে। প্রতিদিন গড়ে যা দাঁড়ায় 96টি। হিসেবটা 2017 থেকে 2022 সালের মধ্যে ধরলে দেখা যাবে এই 5 বছরে গড়ে প্রতিদিন 86টি ধর্ষণের ঘটনা ঘটেছে। 82টি ক্ষেত্রে ধর্ষক পূর্ব পরিচিত। 5 বছরে ধর্ষণের মামলা রুজু হয়েছে প্রায় 1,90,000। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তথ্য দিয়ে দাবি করেছেন, আরজি কর কাণ্ডের পর মাত্র 10 দিনে দেশে 900টি ধর্ষণের মামলা হয়েছে। মানে 24 ঘন্টায় 90টি, প্রতি ঘন্টায় 4টি। তবু ধর্ষণে বিরাম নেই। গত কয়েকদিনে ডাবল ইঞ্জিন সরকারের 2 রাজ্য আসাম ও মহারাষ্ট্রে একাধিক ধর্ষণের ঘটনায় সামনে এসেছে। অসমে নওগাঁ, লখিমপুর, তেজপুর জেলায় পরপর ধর্ষণের ঘটনা ঘটেছে। এই রাজ্যে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, গত 2 মাসে অসমে 22টি ধর্ষণের ঘটনায় ঘটেছে। অন্যদিকে মহারাষ্ট্রে পুনেতে 13 বছরের এক নাবালিকাকে মদ্যপান করিয়ে জোর করে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই রাজ্যে থানে জেলায় বদলাপুরে স্কুলের মধ্যে 2 শিশুর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। প্রতিবাদের সরব হয়েছে গোটা দেশ। প্রশ্ন উঠেছে, এই ব্যাধি কি রাজনৈতিক আকচিতে থামবে? আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকে প্রতিবেদন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শেষে বলে দিই, প্রতিবেদন দেখবেন, বুঝবেন। আর আমাদের প্রতিদিন সকাল 8:30টায় আমাদের বেঙ্গল নিউজ হয়, সেটাই সবাই লক্ষ্য রাখবেন। আশা করি নিউজগুলো আপনাদের ভালো লাগবে। এই নিয়ে আজকের আমি আমার প্রতিবেদন শেষ করতে চাইছি। তবে ছোট্ট একটা প্রতিবেদন আছে, সেটাই পড়ে আমি শেষ করব। এই পরিস্থিতিতে রাজনীতি করবেন না। সব দলকে একথা বুঝতে হবে। আইনকে আইনের মতো চলতে দিন। এই সতর্কতা আমার নয়, রাজ্য প্রশাসন কিংবা পুলিশেরও নয়, মহামান্য সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট যেমন একটা দুঃখজনক ঘটনার পর প্রাথমিক তদন্তের ফাঁকফোকর নিয়ে বিচলিত, তেমনি উদ্বিগ্ন গোটা ঘটনাকে মাত্রাতিরিক্ত রাজনৈতিক রং দেওয়ার নিষ্ঠুর প্রতিযোগিতা দেখেও। সেই লক্ষ্যে সমাজ মাধ্যমে সুচারুভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে হাজারো ফেক নিউজ। সেই সব গুজবে কারখানা যারা চালাচ্ছে তাদের দায় কি অভিযুক্ত সঞ্জয় থেকে কোনো অংশে কম নয়। এই নিয়েও বিচারপতিরা যার পরে ক্ষুব্ধ। সুবিচার চাওয়ার আড়ালে নাগরিক সমাজকে ঢাল করে
কারা পিছন থেকে কলকাঠি নাড়ছেন তা বোধ করি শীর্ষ আদালতের অজানা নেই। আগামী মঙ্গলবার নবান্ন অভিযান পর্যন্ত সুধী নাগরিকবৃন্দ বিলক্ষণ জানেন, মিথ্যা ছড়িয়ে আইনকে বিপদে চালিত করে চেষ্টা ও শান্তি বিঘ্নিত করা ধর্ষণ ও খুনের মতো সবচেয়ে বড় অপরাধ নয়, সবচেয়ে কম অপরাধ নয়। তাও আইনের চোখে সমান শাস্তির যোগ্য, তারও উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত।